গণিত চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। থিওরি অফ নাম্বারস, আমাদের চলমান টপিক কনগ্রুয়েন্সের উপর আজকে লেকচার 4। আজকের লেকচারে মূলত আমি ফার্মেস থিওরেম নিয়ে কথা বলতে চাই। ফার্মেস থিওরেমটি ফার্মেস লিটল থিওরেম নামেও পরিচিত। আজকে আমরা ফার্মেস থিওরেমটি প্রমাণ করতে চাই এবং তার কিছু সমস্যার সমাধান করতে চাই। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফার্মেস থিওরেমটি প্রমাণ করার জন্য আমাদের কিছু বেসিক নলেজের প্রয়োজন। আলোচনার শুরুতেই আমি সে সকল বেসিক অংশ একটু আলোচনা করে নিতে চাই। আলোচনার শুরুতেই আমি বাইনোমিয়াল থিওরেম নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমরা ফার্মেস থিওরেমটি বাইনোমিয়াল থিওরেমের হেল্প নিয়ে প্রমাণ করতে চাই। আমি বাইনোমিয়াল থিওরেমের সূত্রটি এখানে লিখে দিচ্ছি, a প্লাস বি হোল টু দ্য পাওয়ার n। এই nটি কেমন হবে? n এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার। আর আমি যদি a প্লাস বি হোল টু দ্য পাওয়ার n এর সূত্রটি তোমাকে বলি, তাহলে তুমি দেখবে a প্লাস বি হোল টু দ্য পাওয়ার n সমান সমান কত হচ্ছে? a টু দ্য পাওয়ার n প্লাস nc1 a টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইন্টু b1 প্লাস nc2 a টু দ্য পাওয়ার n মাইনাস 2 ইন্টু b স্কোয়ার প্লাস nc3 a টু দ্য পাওয়ার n মাইনাস 3 ইন্টু b কিউব প্লাস ডট 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 bn পর্যন্ত। আশা করি এই সূত্রটি তোমরা সকলেই জানো। আজকে আমরা এই সূত্রটি কিভাবে ফার্মেস থিওরেমে আমি ব্যবহার করব সেই অংশটি নিয়ে মূলত কথা বলতে চাই। আমরা এখানে যেই কোএফিসিয়েন্টগুলো পাচ্ছি, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট nc1 nc2, জেনারেলাইজড যদি আমি করে নেই NCR টাইপের যেই বাইনোমিয়াল কোএফিসিয়েন্টগুলো পাচ্ছি, আমরা আমাদের থিওরিতে এই NCR কে কিভাবে লিখব? ওকে, আমরা লিখব NR ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। NCR মানেই হলো NR। এই দুটো একই জিনিস, এই কথাটি আমি একটু বলে নিতে চাচ্ছি। এবং এর সূত্রটি আমরা সকলেই জানি যে NCR এর সূত্রটি কি? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখান থেকে যে মানটি আসবে সেই মানটি হবে কি নাম্বার? ইন্টিজার নাম্বার। এখন ফার্মেস থিওরেম প্রমাণ করার জন্য আমরা এই n এর মানটি নিয়ে একটু কথা বলবো। আমরা এই nটিকে ন্যাচারাল নাম্বার না ধরে আমরা ফার্মেস থিওরেমে এই nটিকে মূলত প্রাইম নাম্বার হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা বলতে চাচ্ছি if p is prime then pr, অর্থাৎ এখানে তুমি ব্যবহার করেছো NCR, nটা কেমন? ন্যাচারাল নাম্বার। তাহলে n থেকে কত সংখ্যক বাছাই করেছো? r সংখ্যক। আর আমি আমার থিওরিতে nটাকে p হিসেবে ব্যবহার করতে চাই। তো বাইনোমিয়াল থিওরেম তো প্রাইম নাম্বার এবং নন প্রাইম নাম্বার সকল নাম্বারের জন্যই কিন্তু তুমি ব্যবহার করতে পারবে, কারণ n এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার। আর আমাদের প্রাইম নাম্বারগুলো কি ধরনের নাম্বার? ন্যাচারাল নাম্বার। তো সঙ্গত কারণে তুমি এখানে n এর বদলে তুমি p ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা যদি আমাদের nটাকে যদি p বলি, তাহলে আমি pr এর মান, আমাদের কোএফিসিয়েন্টগুলো কেমন আসবে? তখন আসবে pc1 pc2 pc3 ডট 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 pcr। ওকে, এই জাতীয় আসবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কোএফিসিয়েন্টগুলো আসবে pcr টাইপের। ওকে, আমি এটার ক্যালকুলেশনটা একটু দেখতে চাচ্ছি। এই পিসিআরটা নিশ্চিতভাবে কেমন আসবে? একটা ইন্টিজার আসবে, কারণ এখানে আমরা বলেছি এনসিআর এর মানটি কেমন আসবে? ইন্টিজার আসবে। কিন্তু পিসিআর এর মানটি যে ইন্টিজার আসবে, সেই ইন্টিজারের একটি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা নিয়ে আমি তোমার সাথে একটু কথা বলবো। এই পিসিআর এর মানের বৈশিষ্ট্যটা কি? সেই বৈশিষ্ট্যটা হবে ইজ এ মাল্টিপল অফ পি। সেই ইন্টিজারটা নিশ্চিতভাবেই এই পি এর মাল্টিপল হবে। আমি যদি একটু ডিফারেন্ট কালি দিয়ে তোমাকে দেখিয়ে দিই, কার মাল্টিপল হবে? এই পি এর মাল্টিপল হবে বা এই পি এর মাল্টিপল হবে। দুটো একই পি, প্রাইম নাম্বার, অর্থাৎ প্রাইম নাম্বারের মাল্টিপল হবে। তাহলে তুমি লিখতে পারবে পিসিআর বা পিআর ইকুয়াল টু মাল্টিপল অফ পি। আমি একটি উদাহরণ দিয়ে তোমাকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমি পি এর মান ধরলাম 7 একটি প্রাইম নাম্বার। তাহলে 7c3 আমি বের করতে চাই। তাহলে 7c3 যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি একে লেখো 7-3। ওকে, তাহলে তুমি যদি সূত্রটা ব্যবহার করো 7c3 এর, এখানে সূত্রটি লেখা আছে ফ্যাক্টোরিয়াল n মানে ফ্যাক্টোরিয়াল 7, আর নিচে হবে কত? ফ্যাক্টোরিয়াল r মানে কত? ফ্যাক্টোরিয়াল 3, আর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এখন যদি তুমি এটার ক্যালকুলেশন করো, তাহলে তুমি দেখবে তুমি কি পাচ্ছ। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করি। আমরা নিচের অংশটি যদি আগে দেখি, ফ্যাক্টোরিয়াল 3 মানে হলো 3 ইন্টু 2 ইন্টু 1, আর 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো ফ্যাক্টোরিয়াল 4। এখন যদি আমি উপরের অংশটি দেখি, তাহলে ফ্যাক্টোরিয়াল 7কে তুমি ভাঙতে পারো 7 ইন্টু 6 ইন্টু 5
আর এখানে ফ্যাক্টোরিয়াল 4 আমরা রেখে দিলাম। ওকে, তো 5 এর পরবর্তী নাম্বারটা কি 4, এভাবে তুমি 4 3 2 1 পর্যন্ত আসতে পারো। তবে নিচে যেহেতু একটি ফ্যাক্টোরিয়াল 4 আছে, তাহলে উপরে আমরা ফ্যাক্টোরিয়াল 4 রেখে দিলাম, আমরা এই দুটোকে আমরা ভ্যানিশ করে দিব। ওকে, তাহলে তুমি ফাইনালি এখানে কি পাচ্ছ, আমি যদি সবগুলো মুছে দিই তাহলে তুমি দেখবে ফ্যাক্টোরিয়াল 4 কাটা চলে যাচ্ছে। 3 × 2 6 হচ্ছে, এখানে উপরে 6 আছে, তাহলে নিচের 6 আর উপরে 6 কাটা চলে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে 7 × 5। আমি এখানে যে কথাটি স্পষ্ট করে বলতে চাই যে 7C3 এর মানটা কত এটা আমার জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু মানটির কি বৈশিষ্ট্য এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এই 7 × 5 এই মানটির বৈশিষ্ট্য বা প্রকৃতিটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে এটি আসলে মাল্টিপল অফ 7। এটি আসলে কি মাল্টিপল অফ এই যে 7, পির মান যে 7। আমি যদি আরেকটি উদাহরণ তোমাকে দেই তাহলে তুমি হয়তো আরো স্পষ্ট করে বুঝতে পারবে। আমি যদি বলি যে 7C2 মানটি কত হবে, তাহলে আমি কিন্তু এক কথায় বলে দিতে পারি যে 7C2 মানটি হবে মাল্টিপল অফ 7। ওকে, মানটি কত আমি সেটা জানতে চাচ্ছি না, মানটির প্রকৃতিটি কেমন, মানটির বৈশিষ্ট্যটা কেমন সেটা আমি তোমার থেকে জানতে চাচ্ছি। ইট ইজ কেমন, মাল্টিপল অফ 7। তো চলো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে 7C2 মানে হলো 7 × 6 উপরে যাবে, আর নিচে হবে 2 × 1, 2 × 1। আমি যে সূত্রটি এখন ব্যবহার করলাম সেটিও ব্যবহার করতে পারো, তোমরা এসএসসিতে এটা শিখে এসেছো, অথবা এখানে মূল সূত্রটা লেখা আছে, এভাবেও তুমি মানটি বের করতে পারো, যার যেভাবে সুবিধা সে সেভাবেই বের করবে। ওকে, তাহলে তুমি এখানে যদি দেখো 2 দ্বারা যদি তুমি 6 কে কাটো তাহলে তুমি কত পাচ্ছ, 3। ওকে, তাহলে 3 × 7 আসতেছে, কত আসতেছে, 3 × 7। আমি আবারও বলতে চাচ্ছি এখানে মান কত আসতেছে এটা আমার জন্য ইস্যু না, মানটির প্রকৃতি বা বৈশিষ্ট্যটা কেমন এটাই আমার মূল আলোচনা। এই মানটি হলো মাল্টিপল অফ 7, 3 × 7 21, 21 মানটি 7 এর মাল্টিপল। সো আমাদের মূল আলোচনাটা প্রাইম নাম্বারের যে কোনো কম্বিনেশন আমি নেই না কেন তার উত্তরটা আসবে মাল্টিপল অফ প্রাইম নাম্বার। আশা করি তুমি এই যে জিনিসটা আমি গোল দাগ দিয়ে দিলাম এই অংশটা তুমি খুব ভালো করে খেয়াল রাখবে যে এই যে পিটা আছে, এই পিটা যদি প্রাইম নাম্বার হয় আর যদি আমি তার কম্বিনেশন নিতে চাই PCR, এটা সমান সমান হবে মাল্টিপল অফ ওই প্রাইম নাম্বার। আশা করি এই সূত্রটি তুমি মনে রাখবে। তো চলো আমরা পরবর্তী অংশটি একটু দেখি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাইনোমিয়াল থিওরেমটাকে কিভাবে আমাদের ফার্মেস থিওরেমে ব্যবহার করব সেই অংশটি নিয়ে যদি একটু কথা বলি তাহলে তুমি খুব সহজেই এই থিওরিটি সেখানে ব্যবহার করতে পারবে। আমরা বাইনোমিয়াল থিওরেমে a + b এর উপরে পাওয়ার কত ছিল, n। আমরা এই n এর বদলে p ব্যবহার করব, আর পির বৈশিষ্ট্যটা আমি যদি তোমাকে বলে দিতে চাই, আমাদের পিটা হবে প্রাইম নাম্বার। তাহলে বাইনোমিয়াল থিওরেমে n এর পরিবর্তে তুমি যদি প্রাইম নাম্বার p ব্যবহার করো তাহলে সূত্রটা কিভাবে পরিবর্তিত হবে এই অংশটি আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই। a + b হোল টু দ্য পাওয়ার এখন n এর পরিবর্তে কত, p। তাহলে সঙ্গত কারণে সূত্রটা হবে সমান সমান a টু দ্য পাওয়ার p। a টু দ্য পাওয়ার n না হয়ে হবে কত, n এর পরিবর্তে p, তাহলে a টু দ্য পাওয়ার p পাবে, প্লাস b টু দ্য পাওয়ার n না হয়ে b টু দ্য পাওয়ার p হবে, অর্থাৎ যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে তুমি p ব্যবহার করে দিবে। তো আমি যদি পরবর্তী অংশটা একটু পড়ে দিই তাহলে nc1 না হয়ে হবে pc1, a টু দ্য পাওয়ার n-1 না হয়ে হবে a টু দ্য পাওয়ার p-1 ইন্টু b। সো পরবর্তীগুলো তুমি ইজিলি বের করতে পারবে, pc2 a টু দ্য পাওয়ার p-2 ইন্টু b স্কোয়ার প্লাস ডট 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 pc p-1 ইন্টু a ইন্টু b টু দ্য পাওয়ার p-1। আশা করি বাইনোমিয়াল থিওরেমে তুমি শুধুমাত্র n এর পরিবর্তে p ব্যবহার করবে এবং pটা অবশ্যই কি হবে, প্রাইম নাম্বার হবে। এখন আমরা মূলত এই থিওরেমটাকে আমাদের মতো করে ব্যবহার করতে চাই। তুমি যদি সেই পরিবর্তিত রূপটা যদি তুমি একটু দেখো তাহলে তুমি দেখবে যে বাইনোমিয়াল থিওরেম ক্যান বি রিস্টেটেড অ্যাজ, কখন, যখন n এর পরিবর্তে তুমি p ব্যবহার করবে, পিটা কি প্রাইম নাম্বার, তাহলে তুমি দেখো খুব সংক্ষিপ্তভাবে বাইনোমিয়াল থিওরেমটাকে লিখতে পারো a + b হোল টু দ্য পাওয়ার p ইকুয়াল টু a টু দ্য পাওয়ার p যোগ b টু দ্য পাওয়ার p। আর এই যে পুরো অংশ, কোন পুরো অংশ, আমি যদি সকল অংশ তোমাকে এখন একটু মুছে দেই তাহলে যে অংশটা আমি এখানে দাগ দিচ্ছি এই টোটাল অংশটা, ওকে, এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশটার একটা বৈশিষ্ট্য আমি লিখতে চাচ্ছি যে প্লাস মাল্টিপল অফ পি, আর কিছু বলতে চাই না, যে তারা কেমন, তারা হলো মাল্টিপল অফ পি। আমি যদি আরেকটু তোমাকে ব্যাখ্যা দিয়ে দিই তাহলে তোমার বুঝতে হয়তো সুবিধা হবে। হোয়াট ইজ PC1? PC1 is multiple of P.
আর এটা যদি মাল্টিপল অফ পি হয় আর এ টু দ্য পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু বি যাই হোক না কেন, পুরো উত্তরটাই কেমন হবে? মাল্টিপল অফ পি হবে। প্লাস পিসি টুটা, এটার মানটা কি? মাল্টিপল অফ পি। এর সাথে যে এ টু দ্য পাওয়ার পি মাইনাস টু ইন্টু বি স্কোয়ার আছে, তার মান যাই হোক না কেন, টোটাল উত্তরটা কি হবে? মাল্টিপল অফ পি হবে। তাহলে তুমি নিশ্চিতভাবেই পরবর্তী সকল অংশের যে বৈশিষ্ট্য তুমি আমাকে বলতে পারো, তা হলো তারা কেমন? মাল্টিপল অফ পি। আর কতগুলো মাল্টিপল অফ পি কে যদি তুমি অ্যাডিশন করো, যোগ করো, তাহলে তুমি একত্রে বলতে পারো যে তারা আসলে কিছুই না, তারা আসলে মাল্টিপল অফ পি। তাহলে দেখো, আমি এখানে তোমাকে যে অংশটি শেখাতে চাই যে বাইনোমিয়াল থিওরেমের পাওয়ার যদি প্রাইম নাম্বার হয়, তাহলে বাইনোমিয়াল থিওরেমটাকে তুমি কি অবস্থায় পাও? a প্লাস বি হোল টু দ্য পাওয়ার পি সমান সমান এ টু দ্য পাওয়ার পি যোগ বি টু দ্য পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি। এটি আমাদের মূল সূত্র। ওকে, আমি তোমাকে এখন একটু উদাহরণ দেব যে অ্যাকচুয়ালি আমরা এটা লিখতে পারি কিনা। আমরা এই পির কিছু মান আমরা নিয়ে তোমাকে দেখাবো। ওকে, যে অ্যাকচুয়ালি আমরা এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার পি সমান সমান এ টু দ্য পাওয়ার পি প্লাস বি টু দ্য পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি লিখতে পারি কি না। তো চলো আমরা যদি একটি এক্সাম্পল দেখে নিই। এখন দেখো, পির মান আমি 2 বসাতে চাই, তো 2 একটি প্রাইম নাম্বার, তাহলে কিন্তু তুমি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কিন্তু তুমি মুখস্থই এখন জানো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। কিন্তু আমার ফরম্যাটটা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab আমি লিখতে চাচ্ছি না, আমি লিখতে চাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস মাল্টিপল অফ 2, কারণ 2ab ইজ নাথিং বাট মাল্টিপল অফ 2। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। এখন যদি তুমি পির মান ধরো 3 বসাও, তুমি দেখো 3টা কি ধরনের নাম্বার? প্রাইম নাম্বার। তাহলে তুমি নিশ্চিতভাবে এখন কি লিখতে পারবে? a প্লাস বি হোল টু দ্য পাওয়ার 3 সমান সমান, আমি মূল সূত্রটা একটু লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, কারণ তোমরা সকলেই এই সূত্রগুলো জানো। a প্লাস বি হোল কিউবের সূত্র জানো, a কিউব যোগ বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটি তোমরা সকলেই জানো, কিন্তু এই সূত্রের বৈশিষ্ট্যটা কি? আমরা সূত্রটাকে কিভাবে ব্যবহার করতে চাই? এ টু দ্য পাওয়ার পি যোগ বি টু দ্য পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি। আমরা দেখব আমাদের এই সূত্রটা আসলে এই ফরম্যাটে আছে কিনা। তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি দেখবে আমাদের সূত্রটা এই ফরম্যাটে আছে, এ কিউব যোগ বি কিউব যোগ এই 3ab ইন্টু এ প্লাস বি। এই 3ab ইন্টু এ প্লাস বি এটা আসলে কি? এটা নাথিং বাট মাল্টিপল অফ 3। তো আশা করি তুমি এই অংশটি বুঝতে পেরেছো। এখন পির মান যদি প্রাইম নাম্বার না হয়ে অন্য কোনো ন্যাচারাল নাম্বার হয়, তাহলে কিন্তু তুমি এটা লিখতে পারো না। এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার পি ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার পি প্লাস বি টু দ্য পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি। ওকে, আমি সেই অংশটা একটু তোমাকে দেখিয়ে দিতে চাই যে আমি পির মানটা এখন কত বসাতে চাই? 4 বসাতে চাই। ওকে, তো 4 কি প্রাইম নাম্বার? উত্তর হলো নো, 4 প্রাইম নাম্বার না। আর যদি 4 প্রাইম নাম্বার না হয়, তাহলে তুমি কিন্তু আমাদের এই সূত্রের মতো ব্যাপারটাকে প্রকাশ করতে পারবে না। তাহলে চলো আমরা একটু দেখে নিই। a প্লাস বি হোল টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু a4 যোগ b4। ওকে, যোগ 4c1 a কিউব b প্লাস 4c2 a স্কয়ার b স্কয়ার প্লাস 4c3 ab কিউব। জাস্ট আমাদের কোন সূত্র? এটা বাইনোমিয়াল থিওরেম আমি এখানে ব্যবহার করেছি। হ্যাঁ, ওকে। আর কেউ যদি এটা মুখস্থ রাখতে পারো, এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার 4 এর সূত্র, তাহলেও তুমি জানো এটার মানেটা কি? a4 যোগ b4 যোগ 4a কিউব b প্লাস 6a স্কয়ার b স্কয়ার প্লাস 4ab কিউব। ওকে, জাস্ট আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে পির মানটা যদি প্রাইম না হয়, তাহলে তুমি কখনোই এই ফরম্যাটে তুমি মানটি পাবে না। কি ফরম্যাটে পাবে না? এ টু দ্য পাওয়ার পি যোগ বি টু দ্য পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি, এই আকৃতিতে তুমি পাবে না। সেটাই আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। এখানে এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার 4 এর সূত্র কি, এটা আমি তোমাকে শেখাতে চাচ্ছি না। আমি আশা করবো যে এটার সূত্র যে এটা তোমরা একটু নিজেরাই দেখে নিবে। ওকে, বাট আমি তোমাকে যেটা শেখাতে চাচ্ছি সেটা হলো যে এ টু দ্য পাওয়ার 4 পেলে প্লাস বি টু দ্য পাওয়ার 4 পেলে, কিন্তু বাকি যে অংশটা, আমি যদি এখন সবগুলো মুছে ফেলি, এই যে বাকি যে অংশটা, এই অংশটাকে কিন্তু তুমি মাল্টিপল অফ 4 লিখতে পারো না, কারণ এখানে একটি 6 আছে। কত আছে? 6 আছে। তো সঙ্গত কারণে তুমি 4a কিউব বি প্লাস 6a স্কয়ার বি স্কয়ার প্লাস 4ab কিউব, এই টোটাল অংশটাকে একত্রে মাল্টিপল অফ 4 তুমি দেখতে পারো না। কেন পারলে না? কারণ তুমি পির মানটা কত নিয়েছো? 4, যেটা প্রাইম নাম্বার না। আমি ফাইনালি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা আমাদের বাইনোমিয়াল থিওরেমটাকে প্রাইম নাম্বারের জন্য এখন থেকে এই আকারে ব্যবহার করব। ওকে, a প্লাস বি হোল টু দ্য পাওয়ার পি সমান সমান এ টু দ্য পাওয়ার পি প্লাস বি টু দ্য পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি। আশা করি এই সূত্রটি তুমি মনে রাখবে।
তো চলো আমরা পরবর্তী অংশে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ফার্মেস থিওরেম প্রমাণ করার জন্য যে সকল বেসিক নলেজ আমাদের প্রয়োজন হবে সে সম্বন্ধে আমরা আলোচনা করে নিলাম। এখন আমরা ফার্মেস থিওরেমটি প্রমাণ করতে চাই। শুরুতেই আমরা থিওরেমটির স্টেটমেন্টটি একটু পড়ে নিতে চাই। ইফ পি ইজ প্রাইম অ্যান্ড পি নট ডিভাইডস এ, দেন a to the power p minus 1 congruence 1 modulo p, এই অংশটি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি যদি স্টেটমেন্টটি একটু ভেঙে তোমাকে বলে দিই, তাহলে কি কি অংশ এখানে আছে সেটা যদি আমি তোমাকে বলি যে আমার এখানে পিটা কেমন হতে হবে, প্রাইম হতে হবে। তাহলে আমি একটু উদাহরণ দিই। মনে করো 5 একটি প্রাইম নাম্বার এবং আমাদের দ্বিতীয় কন্ডিশন হলো পি নট ডিভাইডস এ। তাহলে প্রাইম নাম্বার দ্বারা কোন সংখ্যাকে ভাগ করা যায় না? প্রাইম নাম্বার দ্বারা মূলত প্রাইম সংখ্যা নিজে এবং তার মাল্টিপল ব্যতীত কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না। শুধুমাত্র ভাগ করা যায় কাকে কাকে? ওই প্রাইম নাম্বার নিজে, যেমন 5 দ্বারা 5কে ভাগ করা যায় এবং 5-এর মাল্টিপল সংখ্যাগুলোকে ভাগ করা যায়। তাহলে 5 দ্বারা ভাগ করা যায় না এমন একটি সংখ্যা যদি তুমি আমার থেকে জানতে চাও, তাহলে আমি বললাম যে 5 নট ডিভাইডস 2। আচ্ছা, এটাকে আবার কিন্তু তুমি আরেকটা ভাবে বলতে পারো। ওকে, এপি ইকুয়াল টু 1, এর মানে হলো 2 এবং 5-এর জিসিডি তাহলে কত হবে? 1 হবে। আবার আমি আরেকটি উদাহরণ যদি দেই যে 5 নট ডিভাইডস 3, নট ডিভাইডস 3, আমি যদি একটু লিখে দিই এগুলোর মানেটা কি? 5 নট ডিভাইডস 2 মানে হলো 5 এবং 2-এর জিসিডি কত? 5 এবং 2-এর জিসিডি 1। 5 নট ডিভাইডস 3 এর মানেটা কি? এর মানে হলো 5 এবং 3-এর জিসিডি কত? 1। দুটো একই কথা, যে কোনো একটি আমরা ব্যবহার করলেই আমাদের হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি? a to the power p minus 1। ওকে, তাহলে আমি যদি প্রথমটির ক্ষেত্রে যদি ধরি 5 নট ডিভাইডস 2, ওকে, 5 নট ডিভাইডস a, তাহলে আমার a কত? a হলো 2, a হলো 2। 2 এর উপরে কত পাওয়ার দিতে হবে? p minus 1। আমাদের p কত? প্রাইম নাম্বারটি কত? 5, 5 minus 1। তাহলে আমরা কি পাচ্ছি? a to the power p minus 1 congruence। তাহলে কত কনগ্রুয়েন্স হবে? 1 কনগ্রুয়েন্স হবে। আর আমাদের মডিউলিটি কত হবে? মডিউলিটি হবে আমাদের প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারটি কত আমরা নিয়েছি? হলো 5। দেখো এখন তুমি এই যে রিলেশনটি আমি লিখলাম, রিলেশনটি ভ্যালিড কিনা। তাহলে তুমি দেখো এখানে তুমি পাচ্ছ কি? 2 to the power 4। কত পাচ্ছ? 2 to the power 4 কনগ্রুয়েন্স 1। ওকে, আর মডিউলিও অ্যাজ ইউজুয়াল আমি আর লিখলাম না, মডিউলিও অ্যাজ ইউজুয়াল। তাহলে 2 to the power 4 মানে কত? 2 to the power 4 মানে হলো 16 কনগ্রুয়েন্স 1। তাহলে 16 থেকে 1 যদি বাদ দাও তাহলে কত হয়? 15। 15 কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য? উত্তর হলো ইয়েস। তাহলে তুমি বলতে পারো যে if p is prime and p not divides a, then a to the power p minus 1 congruence 1 modulo p। এটা সবসময় সত্য। আচ্ছা, আমরা 3-এর ক্ষেত্রে যদি একটু দেখে নিই। ওকে, আমরা যদি একটু 3-এর ক্ষেত্রে একটু দেখি তাহলে কেমন হয় আমরা একটু এখানে দেখি। ওকে, তাহলে 5 নট ডিভাইডস 3, যদি 5 নট ডিভাইডস 3 হয় এবং পিটা যদি প্রাইম হয়, অর্থাৎ আমাদের 5টা যদি প্রাইম হয়, তাহলে কিন্তু ফার্মেস থিওরেম অনুসারে আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার, কি লিখতে পারি? 3 টু দ্য পাওয়ার p minus 1। দেখি p কত আমাদের? 5 minus 1। কনগ্রুয়েন্স কত লিখতে পারো তুমি? কনগ্রুয়েন্স লিখতে পারো 1। আর মডিউলিও কত লিখতে পারো? মডিউলিও তুমি লিখতে পারো কত? 5। আমাদের প্রাইম নাম্বারটি কত নিয়েছি? 5 তুমি লিখতে পারো। তাহলে এখানে ক্যালকুলেশনটা যদি তুমি একটু মুখে মুখে করে নাও, 3 টু দ্য পাওয়ার 4 মানে কত? 81। আর কনগ্রুয়েন্স 1, তাহলে 5 দ্বারা যদি 81কে ভাগ করো 1 রেসিডিউ থাকে, অথবা তুমি বলতে পারো 81 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 80। 5 দ্বারা 80 নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এই স্টেটমেন্টটি সত্য। a to the power p minus 1 congruence 1 modulo p। ওকে, কখন এটা সত্য হবে? যখন পিটা প্রাইম নাম্বার হবে এবং p কেমন হবে? নট ডিভাইডস a হবে, দ্যাট ইজ ap ইকুয়াল টু 1 হবে। তো আশা করি তুমি স্টেটমেন্টটি বুঝতে পেরেছো। তো চলো আমরা প্রমাণটি যদি একটু বোঝাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা থিওরেমটি প্রমাণ করতে চাই। তাহলে আমরা বলতে চাই if p is prime then we know। এখন কিন্তু আমাদের যে সূত্রটি আমরা লিখব, এই সূত্রটি কিন্তু আমরা আগে দেখে এসেছি। তাহলে এখন আমার লিখতে কোনো সমস্যা হবে না। a plus b whole to the power p equal to a to the power p plus b to the power p plus pc1 a to the power p minus 1 into b plus pc2 a to the power p minus 2 into b square plus dot 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 pc p minus 1 into a into b to the power p minus 1।
ওকে, এটা আমাদের সূত্র, কিন্তু এই সূত্রটিকে আমরা আরও সংক্ষেপে লিখেছিলাম এ টু দ্য পাওয়ার পি, এই এ টু দ্য পাওয়ার পি, বি টু দ্য পাওয়ার পি, এই বি টু দ্য পাওয়ার পি। আর বাকি অংশটা আমি আবারও যদি একটু ডিফারেন্ট কালার দিয়ে এটাকে বুঝিয়ে দিই, এই বাকি যে অংশটা এখান থেকে এ পর্যন্ত, এই যে টোটাল অংশটা, হ্যাঁ, যা আছে এখানে সবগুলোর একটা বৈশিষ্ট্য আছে। সবগুলোর বৈশিষ্ট্য কি? সবগুলো হলো মাল্টিপল অফ পি। তাহলে কতগুলো মাল্টিপল অফ পি যদি তুমি যোগ করো তাহলেও তুমি কি পাবে? মাল্টিপল অফ পি পাবে। তাহলে আমাদের এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার পি সূত্রটাকে একেবারে সংক্ষেপে আমরা লিখলাম এ টু দ্য পাওয়ার পি, বি টু দ্য পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি, এবং এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে অবহিত করলাম। এখন আমরা এই দ্বিপদী উপপাদ্যটি ব্যবহার করব। ওকে, আমাদের প্রয়োজন মাফিক আমরা ব্যবহার করব। দেখো কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে চাই। আমরা এখানে একটা এক্সপ্রেশন লিখেছি, এই এক্সপ্রেশনটির মান বের করতে আমরা আসলে দ্বিপদী উপপাদ্যটি ব্যবহার করব। দেখো এক্সপ্রেশনটি আমরা কি লিখেছি? x1 যোগ x2 যোগ x3 প্লাস ডট 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 xa। তাহলে এ সংখ্যক বার আমি x কে ব্যবহার করলাম হোল টু দ্য পাওয়ার পি, পিটা কিন্তু প্রাইম নাম্বার। তাহলে দেখো এখানে x1 যোগ x2 যোগ x3 যোগ ডট 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 যোগ xa, এ সংখ্যক বার x আছে, কিন্তু আমি দ্বিপদী উপপাদ্যটা পেয়েছি কয়টা টার্মের জন্য? দুটো। তাহলে এই টোটাল অংশটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম। x1 কে আলাদা রাখলাম, আর x2 থেকে xa পর্যন্ত সবাইকে আমি আলাদা করে ফেললাম। এখানে তাহলে তুমি দেখতে পাচ্ছ x1 হলো একটি টার্ম, আর x2 যোগ x3 প্লাস ডট ডট xa হলো আরেকটি টার্ম। তাহলে দুটো যদি টার্ম হয় তাহলে কিন্তু তুমি দ্বিপদী ব্যবহার করতে পারো। তাহলে দ্বিপদী ব্যবহার করলে এটা সূত্রটি কি দাঁড়াবে? x1 এর উপরে একটা p আসবে, ওকে, a প্লাস b হোল টু দ্য পাওয়ার p। ওকে, আমি যদি আরেকটু স্পষ্ট করে দিই, ডিফারেন্ট কোনো কালি দিয়ে যদি তুমি বলো, আমি লিখে দিচ্ছি। তাহলে এটা মানে হলো আমাদের a, ওকে, আর এই টোটালটা মানে হলো আমাদের b, ওকে, আর আমাদের পাওয়ার আছে কত? p। ওকে, তাহলে a প্লাস বি হোল টু দ্য পাওয়ার পি, এই যে আমাদের সূত্রটা a প্লাস বি হোল টু দ্য পাওয়ার পি। তাহলে তুমি লিখবে a টু দ্য পাওয়ার পি, তাহলে a টু দ্য পাওয়ার পি মানে কি? x1 টু দ্য পাওয়ার পি। ওকে, তোমার a মানে হলো x1, ওকে, তাহলে x1 টু দ্য পাওয়ার পি, আর b মানে কত? x2 যোগ x3 প্লাস ডট ডট xa, টোটালটা হলো b। তাহলে এই টোটালটার উপরে আরেকটা p বসবে। এই দেখো টোটালটার উপরে আরেকটা p বসিয়ে দিলাম। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো এ টু দ্য পাওয়ার পি যোগ বি টু দ্য পাওয়ার পি প্লাস কত হবে? মাল্টিপল অফ পি প্লাস মাল্টিপল অফ পি বাই 1। আমরা একের মাধ্যমে করলাম, কথাটি তুমি বলে দিবে। আশা করি ভেরি সিম্পল, তুমি বুঝতে পেরেছো। এখন তুমি দেখো, এখন আবার আমি যদি সবগুলো একটু মুছে ফেলি, এখন আবার আমরা এই অংশটার জন্য আবার দ্বিপদী প্রয়োগ করব। ওকে, এই অংশটার জন্য দ্বিপদী প্রয়োগ করব সিমিলারলি। ওকে, তাহলে তুমি বুঝতে পারবে যে এই x2 কে তুমি a ধরবে, আর বাকিগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। x3 থেকে এই xa পর্যন্ত বাকিগুলোকে তুমি p ধরবে। তাহলে তুমি পাবে এই x1 p তো আগেই ছিল, অ্যাজ ইউজুয়াল পেয়ে যাবে, আর এখান থেকে পাবে x2 এর উপরে p, আর x3 থেকে xa বাকি যে অংশটা, এই এখানে x3 থেকে xa, আশা করি তুমি বুঝতে পারতেছো। এই x3 থেকে xa পর্যন্ত যারা আছে, এই সবার উপরে x3 থেকে xa পর্যন্ত সবার উপরে কি বসবে? পাওয়ার p। তাহলে a টু দ্য পাওয়ার p যোগ b টু দ্য পাওয়ার p। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এখানেও একটা মাল্টিপল অফ p পাবে, আর দুটো মাল্টিপল অফ p একত্রে হয়ে আবার একটা মাল্টিপল অফ p হয়ে যাবে, আশা করি এই ক্যালকুলেশন তুমি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী অংশটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই অংশটাকে কন্টিনিউয়াসলি কাজ করে যাই, দ্বিপদী উপপাদ্য প্রয়োগ করি এই অংশটাতে, তাহলে আমরা ফাইনালি কি পেতে পারি? তাহলে আমি যদি একটু পড়ি, কন্টিনিউইং দিস ওয়ে অ্যান্ড ইউজিং 1 উই হ্যাভ, আমরা ফাইনালি কি পেতে পারি? আমাদের এক্সপ্রেশনটা কেমন ছিল? x1 যোগ x2 প্লাস x3 প্লাস xa হোল টু দ্য পাওয়ার p সমান সমান তুমি বের করেছো x1p যোগ x2p, আর এখানে বাকি যে অংশটি ছিল, আমি যদি ডিফারেন্ট কালি ব্যবহার করি, x3 থেকে x এর উপরে একটা পাওয়ার p ছিল। তাহলে আমরা সেম ভাবে 1 নাম্বার ইকুয়েশনটাকে যদি বারবার ব্যবহার করি, তাহলে নিশ্চিতভাবে x3টা বের হয়ে যাবে,
এভাবে x4 বের হবে, x5 বের হবে, ডট 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 সর্বশেষ যে টার্মটা আছে xa, এই x এটা বের হয়ে তার উপরে পাওয়ারটা কত হয়ে যাবে, p হয়ে যাবে, এবং প্রতি ক্ষেত্রে একটা মাল্টিপল অফ p বের হবে। আর তুমি জানো সবগুলো মাল্টিপল অফ p কে যদি তুমি যোগ করো ফাইনালি তুমি মাল্টিপল অফ p পাবে। এর মানে আমি যদি সব মুছে ফেলি তাহলে ফাইনালি আমি এই লাইনটা পাবো যদি 1 নম্বর সূত্রকে আমরা কন্টিনিউয়াসলি এই রাশিকে ভাঙার জন্য ব্যবহার করি। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন আমরা এখানে এই x1 x2 x3 ডট ডট x এর মান আমরা 1 বসাতে চাই। পুটিং x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু xa ইকুয়াল টু 1, আমরা সবগুলো x1 x2 x3 x4 ডট ডট xa এদের মান আমরা কত বসাতে চাই, 1 বসাতে চাই। তাহলে যদি তুমি 1 বসাও, কোথায় বসাবো, এই যে এই ইকুয়েশনটাতে আমরা যদি বসাই তাহলে আমরা পাচ্ছি যে x1 এর মান 1, x2 এর মান 1, x3 এর মান প্লাস ডট 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 x এর মান 1, তাহলে সবগুলো টু দা পাওয়ার p। এখানেও x1 এর মান 1 প্লাস এখানেও x2 এর মান 1, 1 টু দা পাওয়ার p প্লাস এখানেও x3 এর মান 1, তাহলে 1 টু দা পাওয়ার p প্লাস ডট 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 এখানে x এর মান 1, 1 টু দা পাওয়ার p প্লাস মাল্টিপল অফ p। আশা করি তুমি এই লাইন বুঝতে পেরেছো। এককে যদি a সংখ্যক বার যোগ করা হয় তাহলে তার মান হবে কত, a। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবং তার উপরে একটা পাওয়ার আছে কত, p, তাহলে a টু দা পাওয়ার p তুমি লিখে ফেললে। ওকে, আর এই পাশে আমাদের কি অবস্থা হচ্ছে, এই পাশে আমাদের কত সংখ্যক বার 1 পাচ্ছ, দেখো 1 এর উপর পাওয়ার যদি তুমি p দাও তাহলে কিন্তু 1 এর উপর পাওয়ার যদি এক্ষেত্রেও p দাও তাহলেও কিন্তু মান হবে 1 এর উপর পাওয়ার যদি এখানেও p দাও তাহলেও কিন্তু মান হবে 1। অর্থাৎ এর মানে হলো আমাদের এই যে ডান পক্ষে যে অংশটা আছে এখানে প্রত্যেকটার মান তাহলে কত হচ্ছে, 1, আর কতবার এই 1 যোগ করতে হচ্ছে, এই সংখ্যক বার। তাহলে তুমি জানো আমি বলেছি ধরো যদি 3 বার যদি 1 কে যদি তুমি যোগ করো, ওকে 3 বার যদি এই 1 কে যদি যোগ করতে হয় তাহলে তোমার মানটা আসতো কত, 3। ওকে, 4 বার যদি যোগ করতে হতো তাহলে মানটা আসতো 4। এভাবে এই সংখ্যক বার যদি 1 কে তোমাকে যোগ করতে হয় তাহলে তোমার মানটা আসবে কত, a। আশা করি তুমি এই লজিকটি বুঝতে পেরেছো। প্লাস আর এই মাল্টিপল অফ পিটা ছিল, তাহলে প্লাস মাল্টিপল অফ পিটা আমরা লিখে দিলাম। আমি আশা করব তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে কিন্তু আমরা কনগ্রুয়েন্সের আকারে লিখতে পারি। আমরা কনগ্রুয়েন্সের পূর্ববর্তী লেকচারটা তুমি যদি দেখে নাও তাহলে তুমি খুব সহজেই বলতে পারো যে a টু দ্য পাওয়ার p কনগ্রুয়েন্স a, আর মাল্টিপল অফ p কে তুমি লিখতে পারো মডিউলো p। তাহলে তুমি এটা পেয়ে গেলে a টু দ্য পাওয়ার p কনগ্রুয়েন্স a মডিউলো p। এই লাইন থেকে এই লাইনটা তুমি কিভাবে লিখলে এটা যদি আমি তোমাকে একটু বোঝাই। তুমি জাস্ট এ দ্বারা ভাগ করে দিয়েছো উভয় পক্ষকে, কিন্তু প্রশ্ন হলো সবসময় কি তুমি ভাগ করে দিতে পারবে? উত্তর হলো না। আমি এখানে কন্ডিশনটা লিখে দিয়েছি। ওকে, এখানে এই কন্ডিশনটা আমরা লিখে দিয়েছি কখন তুমি একই সংখ্যা দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে পারবে, যখন তুমি দেখবে যে যেই সংখ্যাটা দিয়ে তুমি ভাগ করবে সেই সংখ্যাটার সাথে আমাদের মডিউলোর জিসিডি 1 হচ্ছে কিনা। ওকে, মডিউলো জিসিডি 1 হচ্ছে কিনা। এই ক্ষেত্রে আমরা কত দ্বারা ভাগ করেছি, a দ্বারা। তাহলে a দ্বারা ap কে যদি তুমি ভাগ করো এখানে হচ্ছে a টু দ্য পাওয়ার p মাইনাস 1, আর a দ্বারা যদি a কে ভাগ করো এখানে হচ্ছে 1 মডিউলো p যা আছে তাই থাকবে। আচ্ছা, আমি যে কথাটি তোমাকে এখানে বোঝাতে চাচ্ছি যে তুমি কিন্তু সবাইকে দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিতে পারবে না। ওকে, শুধুমাত্র সেই সকল সংখ্যা দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে পারবে মডিউলের সাথে যেই সংখ্যার জিসিডি 1। এক্ষেত্রে আমাদের এর সাথে পির জিসিডি 1 থিওরেমের স্টেটমেন্টে বলা আছে সঙ্গত কারণে আমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে দিতে পারি। তুমি কিন্তু খেয়াল রাখবে মডিউলোকে কিন্তু তুমি ভাগ করবে না। সঙ্গত কারণে আমি এখানে এই সূত্রটি একটু লিখে দিয়েছি। এই সূত্রটি এখানে পরীক্ষার হলে এভাবে লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি এখানে লিখে দিলাম কারণ পরবর্তীতে যে অঙ্কগুলো আমরা সমাধান করব সেই অঙ্কগুলোতে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে সূত্রটি যদি তোমার জানা থাকে তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে। আমরা যে 8টি প্রপার্টিজ তোমাদেরকে শিখিয়েছি সেখানে এই প্রপার্টিটা তোমাদেরকে আমরা দেখাই নাই, এই জন্য আমি এখানে আলাদাভাবে এই সূত্রটি একটু লিখে দিলাম। দেখো CA কনগ্রুয়েন্স CB মডিউলো n and cn equal to 1। তুমি দেখো এই যে সিটা অথবা এই যে সিটা এটা n এর সাথে তার জিসিডি কত, n এর সাথে তার জিসিডি 1। তাহলে তুমি কি করতে পারো, এই সি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিতে পারো। তাহলে এই সিটা কাটা চলে যাবে, এই সিটা কাটা চলে যাবে, a কনগ্রুয়েন্স b mod n হবে। আশা করি সূত্রটা তুমি মনে রাখবে। ওকে, কিন্তু এই থিওরিতে এই সূত্র এভাবে না লিখলেও চলবে, তুমি ap equal to 1 লিখে দিলেই হবে।
কন্ডিশন হিসেবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে আমি এখন যদি সবগুলো মুছে ফেলি, তাহলে তুমি দেখো আমরা এইটাই প্রমাণ করতে চেয়েছিলাম, a to the power p minus 1 congruence 1 mod p। সুতরাং a to the power p minus 1 congruence 1 mod p, এটাই ছিল আমার ফার্মার্স থিওরেম বা ফার্মার্স লিটল থিওরেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফার্মার্স থিওরেমটাকে কতভাবে লিখতে পারি সেটা যদি আমরা একটু দেখে নেই। if p is prime and a p equal to 1 বা p not divides a, then আমরা লিখতে পারি a to the power p minus 1 minus 1 equal to multiple of p। আমরা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে তোমার বুঝতে হয়তো সুবিধা হবে। ওকে, আমরা যদি উদাহরণটা এভাবে দাঁড় করাই যে পিটা প্রাইম, আমরা বলেছিলাম যে পিটা হলো আমাদের 5 এবং আমরা বলেছিলাম যে 5 দ্বারা 2 বিভাজ্য না, 5 দ্বারা 2 বিভাজ্য না, তাহলে 5 নট ডিভাইডস a, এর মানে হলো 5 এবং 2 এর জিসিডি কত? 1। ওকে, 5 এবং 2 এর জিসিডি 1। তাহলে আমাদের এখানে এপি, এ কত? এ আমরা একটু এখানে এটাকে এখানে লিখেছি, এটা হলো এ, আর পিটাকে এখানে লিখেছি, এটা হলো পি। তাহলে এপি ইকুয়াল টু 1। ওকে, তাহলে তুমি বলতে পারো a to the power p minus 1, তাহলে 2 to the power p minus 1 মানে 5 minus 1। ওকে, তাহলে তুমি এখানে লিখতে পারো কনগ্রুয়েন্স 1, আর তুমি লিখতে পারো মডুলিও কত? আমাদের প্রাইম নাম্বার কত? 5। ওকে, এই ছিল আমাদের ফার্মেট নাম্বারের স্টেটমেন্ট। এখন তুমি দেখো এটাকে কি তুমি এই আকৃতিতে লিখতে পারো কিনা। ওকে, তুমি দেখো a to the power p minus 1 মানে 2 to the power p minus 1 minus 1 equal to multiple of p। তাহলে আমরা একটু দেখি আসলে লেখা যায় কিনা। তাহলে 2 to the power 5 minus 1, ওকে, 5 minus 1 minus 1 equal to multiple of 5 কিনা। আমরা যদি একটু দেখি এটা আসলে multiple of 5 কিনা, আমরা দেখবো এটার মান কি মাল্টিপল অফ 5 কিনা। তাহলে 2 to the power 5 minus 1 হলো 2 to the power 4, আর 2 to the power 4 মানে হলো 16। 16 থেকে 1 বাদ দিলে কত হয়? 15। তাহলে 15, এটার মান কত? আমি যদি এটার মানটা এখানে লিখে দিই, এটার মান হলো 15। ওকে, তাহলে 15 ইজ নাথিং বাট মাল্টিপল অফ 5। তো আশা করি তুমি এই অংশটি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা যদি এবার দ্বিতীয় অংশে যাই, p ডিভাইডস a to the power p minus 1 minus 1, তাহলে a to the power p minus 1 এর মান তো তুমি এখন জানোই, সেটা কত? 15। তো 15 কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য না? হ্যাঁ, আমাদের প্রাইম নাম্বারটি কত? 5। তাহলে 5 দ্বারা 15 নিঃশেষে বিভাজ্য। এবার যদি তুমি তৃতীয় অংশে আসো, আমাদের প্রমাণে কিন্তু লাস্ট লাইনের আগের লাইনটা এটাই ছিল। ওকে, আর যদি উদাহরণটির সাথে যদি তুমি মিলাও, তাহলে তুমি দেখবে এখানে তুমি কি পাচ্ছ। আমি যদি বলি তাহলে 2 to the power p minus 1 আর করবো না, এর মানে এখানে আমার কত? 2। তো 2 to the power p, আমাদের p কত? p কিন্তু এখানে 5। ওকে, কনগ্রুয়েন্স, আর এখানে কত দিতে হবে? a কত আমাদের? 2। আর আমাদের মডুলিও কত? আমাদের মডুলিও কত? আমরা যদি লিখি, আমাদের মডুলিও হলো 5। তাহলে দেখো, তুমি ক্যালকুলেশন করে দেখো যে 2 to the power 5 মানে কত। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 কনগ্রুয়েন্স 2। তাহলে 32 থেকে 2 বাদ দিলে কত হয়? 30। তাহলে 5 দ্বারা 30 নিঃশেষে বিভাজ্য, বা 32 কনগ্রুয়েন্স 2 মডুলাস 5। ইট ইজ কারেক্ট। ওকে, যে কোনোভাবে তুমি আমাদের এই ফার্মার্স থিওরেমকে ইউজ করতে পারো, 1 নম্বরের মতো করে, 2 নম্বরের মতো করে, বা 3 নম্বরের মতো করে। তো আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। তো চলো আমরা এর কনভার্স অংশটা একটু দেখে নিই। তো চলো এখন আমরা ফার্মার্স থিওরেমের বিপরীত অংশটা দেখে নিই। কনভার্স অফ দ্য ফার্মার্স থিওরেম ইজ নট ট্রু। ফার্মার্স থিওরেম বিপরীতভাবে সত্য নয়। এই কথাটি দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি এটা যদি আমরা একটু দেখি, আমরা এজন্য ফার্মার্স থিওরেমের স্টেটমেন্ট এখানে লিখে দিয়েছি। if p is prime and p not divides a, that is a p equal to 1, then a to the power p minus 1 congruence 1 modulo p। ওকে, তাহলে তুমি দেখো স্টেটমেন্টে বলেছিলে p যদি প্রাইম হয় এবং p দ্বারা যদি a নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে তুমি এই অংশটি লিখতে পারো, এই অংশটি নিশ্চিন্তে তুমি লিখতে পারো। কিন্তু এখন তোমাকে আমি বলতে চাচ্ছি, তুমি যদি কোথাও এই ফরম্যাটে কিছু পাও, এখান থেকে তুমি সিদ্ধান্ত দিতে পারো না যে তোমার পিটা প্রাইম হবে। তাহলে কথাটি তুমি স্পষ্ট হয়েছো যে তুমি যদি কোথাও দেখো a to the power p minus 1 congruence 1 modulo p লেখা আছে, এটা দেখে তুমি আমাকে সিদ্ধান্ত দিতে পারো না যে তোমার পিটা কি ধরনের নাম্বার হবে, পিটা প্রাইম নাম্বার হবে। তো চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বুঝে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কনভার্সলি ফার্মার্স থিওরেম যে সত্য নয় এই অংশটি প্রমাণ করার জন্য আমরা একটি উদাহরণ পিক করেছি
এই উদাহরণটি আমরা পরবর্তীতে প্রমাণ করে দিব। এখন শুধু তার স্টেটমেন্টটি আমরা একটু দেখে নিতে চাচ্ছি। এ টু দ্য পাওয়ার 560 কনগ্রুয়েন্স 1 মডুলিও 561। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এই যে অংশটি আছে এই অংশটি আমরা এখানে হুবহু মিল পেয়ে যাচ্ছি। ওকে, এ টু দ্য পাওয়ার দেখো 560 কিভাবে আসলো, পি মাইনাস ওয়ান, পি কত 561 মাইনাস ওয়ান কিন্তু 560, তাহলে কিন্তু আমরা এখানে এ টু দ্য পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স ওয়ানও পাচ্ছি, কনগ্রুয়েন্স ওয়ানও পাচ্ছি, মডুলো কত আসতেছে, মডুলো পিও পাচ্ছি 561। তাহলে এই অংশটি তুমি সত্য পাচ্ছ, কিন্তু এই অংশটি সত্য পাওয়া সত্ত্বেও তুমি এখানে খেয়াল করে দেখো আমাদের যে মডুলিউটা আছে 561 এটা কিন্তু প্রাইম নাম্বার না। এই আমি এখানে 561 যে ব্রেকিংটা আছে কতগুলো প্রাইম নাম্বারের গুণফল সেটা আমি দেখিয়ে দিয়েছি, এর মানে হলো 561 প্রাইম নাম্বার না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি এই ফরম্যাটে কোনো অংশ পাইও, এখান থেকে আমরা নিশ্চিতভাবে এই সিদ্ধান্ত দিতে পারি না যে এই পিটা কেমন হবে, প্রাইম হবে। এক্ষেত্রে 561 কি হলো, প্রাইম হলো না। ওকে, তাহলে আশা করি তোমরা কনভার্সলি যে ফার্মের থিওরেম সত্য নয় এই উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পারলে, আর আমরা একটু পরে এই উদাহরণটি প্রমাণ করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার এই পর্যায়ে ম্যাথমেটিক্যাল বিভিন্ন সমস্যার সমাধানে কিভাবে তুমি ফার্মের থিওরেমটি ব্যবহার করতে পারো এই অংশটি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা যদি তোমার সম্মুখে দেওয়া থাকে তাহলে তুমি প্রথমত কোন কোন অংশ চেক করবে যে এখানে ফার্মের থিওরেম ব্যবহার করা যাবে কিনা, কোন কোন অংশ চেক করে তুমি বলবে, সেই অংশগুলো নিয়ে যদি আমি একটু আলোচনা করি। তাহলে দেখো এখন আমাদের সম্মুখে যে সমস্যাটি দেওয়া আছে 6 টু দ্য পাওয়ার 40 কনগ্রুয়েন্স 1 মডুলিও 41। তাহলে এই সমস্যাটির সমাধানে আমি ফার্মের থিওরেমটি ব্যবহার করতে পারবো কিনা এটা আমি কিভাবে বুঝবো, আমি প্রথমেই তার মডুলিও নিয়ে একটু আলোচনা করব যে তার মডুলিওটা প্রাইম নাম্বার কিনা। তাহলে আমি জানি যে আমার 41টা কি ধরনের সংখ্যা, প্রাইম নাম্বারের সংখ্যা। ওকে, তাহলে এটা হলো ফার্স্ট চেক। আর সেকেন্ড যে চেকটা তুমি দিবে যে এই যে 6 সংখ্যাটি আছে, ওকে, যাকে আমরা এ বলবো, এই 41 এর সাথে 6 এর জিসিডি 1 কিনা এই অংশটি তুমি চেক করবে, বা এটাকে আমরা আরেকভাবে বলেছিলাম যে 41 দ্বারা 6 নিঃশেষে বিভাজ্য কিনা, এটা তুমি চেক করবে। অর্থাৎ 41 দ্বারা 6 নিঃশেষে বিভাজ্য যদি না হয়, অথবা 641 এর জিসিডি যদি 1 হয়, তাহলে তুমি বলতে পারো যে এই সমস্যাটির সমাধানে তুমি কিন্তু খুব সহজেই ফার্মের থিওরেম ব্যবহার করতে পারো। তাহলে দেখো এখন আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা বলেছিলাম কি এ টু দ্য পাওয়ার, তোমার এ কত, এ এখানে হলো 6, আর তোমার পি কত, পি হলো তোমার কত 41। তাহলে তোমার সূত্র তোমাকে বলেছে কি, ফার্মের থিওরেম তোমাকে কি বলেছে যে এ টু দ্য পাওয়ার, এ মানে কত 6, তাহলে 6 টু দ্য পাওয়ার 41, ওকে, এ টু দ্য পাওয়ার পি, পি মানে কত 41 মাইনাস 1, কনগ্রুয়েন্স কত 1, আর আমাদের মডুলিও কত, আমাদের মডুলিও কত 41। তাহলে কিন্তু খুব সহজেই তুমি এই লাইনটি লিখে ফেলতে পারো। তাহলে দেখো আমরা এখানে এই লাইনটি লিখেছি 6 টু দ্য পাওয়ার 41 মাইনাস 1 কনগ্রুয়েন্স 1 মডুলিও 41। তাহলে দেখো খুব সংক্ষেপে কিন্তু আমরা অঙ্কটি সমাধান করে ফেলতে পারলাম যে 6 টু দ্য পাওয়ার 41 মাইনাস 1 মানে হলো 6 টু দ্য পাওয়ার 40 কনগ্রুয়েন্স 1 মডুলিও 41। এটাই কিন্তু দেখো আমাকে প্রমাণ করতে দিয়েছিল। এই জাতীয় সমস্যা খুব সহজেই আমরা ফার্মের থিওরেমের মাধ্যমে সমাধান করে ফেলতে পারি। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আলোচনার এ পর্যায়ে আমরা ফার্মের থিওরেমের কনভার্স প্রমাণ করার জন্য যেই এক্সাম্পলটি নিয়েছিলাম সেই এক্সাম্পলটি এখানে আমরা প্রমাণ করে দিতে চাই। তো সমস্যাটি কেমন ছিল, শো দ্যাট ইফ a561 congruence 1 then a to the power 560 congruence 1 মডুলিও 561। ওকে, তাহলে আমাকে বলছে যে এর সাথে যদি 561 জিসিডি যদি 1 হয় তখন প্রমাণ করো এ টু দ্য পাওয়ার 560 কনগ্রুয়েন্স 1 মডুলিও 561। ওকে, তাহলে আমাদের এখানে প্রথমেই যে জিনিসটি আলোচ্য বিষয় সেটি হলো যে এই যে 561টা আছে এই 561টা আসলে প্রাইম নাম্বার কিনা। যদি প্রাইম নাম্বার হয় আর তাহলে কিন্তু তুমি খুব সহজেই ফার্মের থিওরেম ব্যবহার করে ফেলতে পারো। কিন্তু আমি জানি যে এই 561 মূলত প্রাইম নাম্বার না। তাহলে 561কে কোন কোন সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়, 3, 11 আর 17। এখন কিন্তু এই 3 সংখ্যাটি, 11 সংখ্যাটি এবং 17 সংখ্যাটি এগুলো কিন্তু এখন প্রাইম নাম্বার। ওকে, আমি এখানে মূলত যে কথাটি তোমাকে বলতে চাচ্ছি, এ এবং 561 জিসিডি কিন্তু 1 ছিল, আর যদি 561 সংখ্যাটি প্রাইম নাম্বার হতো তাহলে কিন্তু তুমি ডিরেক্ট
কত লিখে ফেলতে পারতা? a টু দ্য পাওয়ার 561 মাইনাস 1 কনগ্রুয়েন্স 1 মডুলিও 5 6 1। তাহলে কিন্তু তুমি ডিরেক্ট লিখে ফেলতে পারতা, কারণ তুমি এখানে কন্ডিশন কিন্তু পেয়েছো a, 561 সমান 1, মানে তারা কোপ্রাইম সংখ্যা, এবং 561টা যদি হতো তাহলে কিন্তু তুমি ডিরেক্ট এই কথাটি লিখে ফেলতে পারতা। তাতে কিন্তু আমার অঙ্কের উত্তরটা চলে আসতো a টু দ্য পাওয়ার 560 কনগ্রুয়েন্স 1 মডুলাস 561। কিন্তু বাস্তবে 561 কিন্তু প্রাইম নাম্বার না, পি না। ওকে, প্রাইম নাম্বার না। যেহেতু এটা প্রাইম নাম্বার না, তাহলে কিন্তু তুমি ডিরেক্ট আমাদের ফার্মেস থিওরেম এখানে ব্যবহার করতে পারবে না। তাহলে প্রথম কাজ কি? এই 561 কোন প্রাইম নাম্বারের গুণফল রূপে প্রকাশিতব্য সেটা লিখে ফেলা। আমরা সেটা লিখে ফেললাম। ওকে, তারপরে কিন্তু তুমি বলতে পারো যেহেতু a, 561 1, অর্থাৎ এর সাথে 561 জিসিডি 1, তাহলে 561কে যে সকল প্রাইম নাম্বারের গুণফল রূপে প্রকাশ করা যায় তাদের প্রত্যেকের সাথে এর জিসিডি নিশ্চিতভাবেই কত হবে? 1 হবে। a3 সমান 1, a এবং 3 এই সংখ্যা দুটোর জিসিডি কত হবে? 1 হবে। তাহলে তুমি বলতে পারো a, 11 1, তাহলে তুমি বলতে পারো a, 17 1। আশা করি তুমি যুক্তিটি বুঝতে পেরেছো যে এর সাথে 561 জিসিডি যদি 1 হয় আর 561কে যে সকল প্রাইম নাম্বারের গুণফল রূপে প্রকাশ করা যায়, তাহলে নিশ্চিতভাবেই এর সাথে ওই সকল প্রাইম নাম্বারের জিসিডি কত হবে? 1 হবে। আশা করি তুমি এটি বুঝতে পেরেছো। এখন তুমি আমাকে বলো যে a এবং 3 তাদের জিসিডি 1, এবং এখানে যেই 3টা আছে, 3টা কি নাম্বার? প্রাইম নাম্বার। তাহলে কিন্তু এখন তুমি ফার্মেস থিওরেম ব্যবহার করতে পারো। ওকে, তাহলে দেখো আমরা ফার্মেস থিওরেম ইউজ করি। এর উপরে পাওয়ার দিব 3 - 1 মানে 2, এর উপরে পাওয়ার দিলাম 3 - 1 মানে a স্কয়ার হয়ে গেল, কনগ্রুয়েন্স 1, আর মডুলিউটা কি হবে? প্রাইম নাম্বার হবে। এবার তুমি দ্বিতীয় ক্ষেত্রে দেখো a আর 11 এর জিসিডি কিন্তু 1, এবং এই 11টা কি ধরনের নাম্বার? প্রাইম নাম্বার। তাহলে কিন্তু তুমি ফার্মেস থিওরেম ইউজ করতে পারো। তাহলে তুমি লিখবে a টু দ্য পাওয়ার 11 - 1, তাহলে a টু দ্য পাওয়ার 10, কনগ্রুয়েন্স 1, আর মডুলিও হবে সেই 11। এবার তুমি তৃতীয় ক্ষেত্রে দেখো a, 17 1। এর মানে কি? এর মানে হলো এর সাথে এই 17 একটি মৌলিক সংখ্যার জিসিডি কত? 1। তাহলে 17 সংখ্যাটি যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে কিন্তু তুমি খুব সহজেই ফার্মেস থিওরেম এখানে ব্যবহার করতে পারো। a টু দ্য পাওয়ার 17 - 1 মানে 16, তাহলে a টু দ্য পাওয়ার 16 কনগ্রুয়েন্স 1 মডুলিও কত পেলে? 17 পেলে। আশা করি তুমি এই লাইন পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা সবগুলো যদি একটু মুছে ফেলি, আর এখানে যদি তোমাকে দেখাই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই তিনটি অংশই আমরা পেলাম কার মাধ্যমে? ফার্মেস থিওরেমের মাধ্যমে। ওকে, এখন আমরা একটি সূত্র জানি, if a congruence be mod m then a to the power k congruence b to the power k mod m for all k greater than or equal to 1। সোজা কথা যে এর উপরে যে কোনো একটি পাওয়ার তুমি নিতে পারো, সেম পাওয়ারটি বির উপরে তুমি নিতে পারো যদি কে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 হয়। ওকে, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে a স্কয়ার কনগ্রুয়েন্স 1 mod 3 কে আমরা দেখো a স্কয়ারকে পাওয়ার করে দিয়েছি 280। ওকে, কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো 28 দুগুণে 560 এর কাছে যেতে চাই। এই 560, হ্যাঁ, আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমরা 560 এর কাছে যেতে চাচ্ছি। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 560 আসবে? তাহলে 280। তাহলে 1 এর উপরেও কিন্তু পাওয়ার 280 ব্যবহার করা হয়েছে, কিন্তু 1 এর উপর যত পাওয়ারই দেওয়া হোক না কেন তার মান কত থাকে? 1 থাকে। আশা করি এই প্রপার্টি 80 তুমি আগের লেকচারে দেখেছো, এবং সেটি এখানে আমরা ব্যবহার করলাম। ওকে, তো সিমিলারলি দ্বিতীয় অংশেও যদি আমরা একই সূত্র যদি ব্যবহার করি, তাহলে এর উপরে পাওয়ার কত ছিল? 10। তাহলে 10কে a টু দ্য পাওয়ার 10কে কত পাওয়ার করবে তুমি? 56। উদ্দেশ্য কি? 560 এর কাছে যাওয়া। ওকে, তাহলে 56 গুণ করলেই হচ্ছে। তাহলে 10 × 56 হলো কত? 560। আর 1 এর উপরে পাওয়ার দিবা কত? 56। এই যে তুমি 56 ব্যবহার করলে 1 এর উপর, কিন্তু সেটার মান কত থাকলো? 1 থেকে গেল, আর মডুলিও হবে অ্যাজ ইউজুয়াল 11। তাহলে চলো একই সূত্র আমরা থার্ড অংশে যদি আমরা ব্যবহার করি, a টু দ্য পাওয়ার 16 কনগ্রুয়েন্স 1 মডুলিও 17। তাহলে আমরা দেখি যে a টু দ্য পাওয়ার 16 কে কত দ্বারা আমরা গুণ করতে পারি? পাওয়ার আমরা কত নিতে পারি? 35। কারণ 16 আর 35 যদি গুণ করি আমরা আবারও 560 পাবো। আর 1 এর উপর যদি তুমি 35 নাও, এই 1 এর উপর 35 নিলে একই সংখ্যা 1 থেকে যাচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন তুমি ফাইনাল কথাতে যদি আসি যে এই লাইনের পরে আমি কোন লাইনটি পাবো? আমরা এই লাইনটি পাবো। এটা ভেরি সিম্পল, জাস্ট পাওয়ারগুলো গুণ করে দিয়েছি। তাহলে a টু দ্য পাওয়ার 560 কনগ্রুয়েন্স 1 মডুলিও 3 পেয়েছো,
আর এখান থেকে পেয়েছো এ টু দ্য পাওয়ার 10 ইন্টু 56 মানে 560 কনগ্রুয়েন্স 1 মডুলিও 11 পেয়েছো আর এ টু দ্য পাওয়ার 16 ইন্টু 35 মানে হলো 560 কনগ্রুয়েন্স 1 মডুলিও 17 তুমি পেয়েছো এ টু দ্য পাওয়ার 560 কনগ্রুয়েন্স 1 মডুলিও 17। তাহলে এই লাইনটি আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন তুমি দেখো প্রপার্টিজ 7 আমরা তোমাকে শিখিয়েছিলাম যে এ কনগ্রুয়েন্স বি মড m এ কনগ্রুয়েন্স বি মড n এবং mn যদি 1 হয় এই কথাটি খুব ইম্পর্টেন্ট, তখন তুমি এ কনগ্রুয়েন্স বি মড mn লিখতে পারো, গুণ করে দিতে পারো, মডুলিওগুলো গুণ করে দিতে পারো। ওকে, তাহলে তুমি দেখো মডুলিও 3, মডুলিও 11 আর মডুলিও 17 এদের জিসিডি কত। ওকে, আমরা জানি 3, 11 এবং 17 প্রাইম নাম্বার হয়, এই তিনটি সংখ্যার জিসিডি কত হবে 1 হবে। আর যদি 1 হয় তাহলে তুমি লিখে দিতে পারো, দেখো এ টু দ্য পাওয়ার 560 কনগ্রুয়েন্স 1 প্রথম ক্ষেত্রেও আছে, এ টু দ্য পাওয়ার 560 কনগ্রুয়েন্স 1 দ্বিতীয় ক্ষেত্রেও আছে, এ টু দ্য পাওয়ার 560 কনগ্রুয়েন্স 1 তৃতীয় ক্ষেত্রেও আছে। তাহলে এটাকে তুমি একত্রে লিখে দিতে পারো এ টু দ্য পাওয়ার 560 কনগ্রুয়েন্স 1। ওকে, আর মডুলিওটা কেমন হবে, যেহেতু mn সমান 1 হচ্ছে আর আমার ক্ষেত্রে যেহেতু 3, 11 এবং 17 জিসিডি যেহেতু 1 হচ্ছে, তাহলে এই তিনটা জিসিডি তুমি গুণ করে দিতে পারো কোন প্রপার্টি অনুসারে, প্রপার্টি 7 অনুসারে। তাহলে তুমি লিখলে মডুলিও 3 ইন্টু 11 ইন্টু 17। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন তুমি যদি 3, 11 এবং 17 যদি গুণ দাও তাহলে তুমি পাচ্ছ কত 561। তাহলে এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল এ টু দ্য পাওয়ার 560 কনগ্রুয়েন্স 1 মডুলিও 561। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে অন্য কোনো অংশ নিয়ে তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।